করমণ্ডলে কয়েকদিন। বিস্ময়কর মন্দির ভাস্কর্য, দিগন্তব্যাপী বেলাভূমি, নীলগিরির কোল ঘেঁষে ভেসে বেড়ানো মেঘ, সব মিলিয়ে তামিলনাড়ু ভ্রমণের মধ্যে এক আলাদা মাধুর্য মিশে আছে। লিখছেন সুমন সেনগুপ্ত। গত বছরের কথা, ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতা তখন বড়দিন ইংরেজি বর্ষবরণের হই হুল্লোড়ে মেতেছে। হঠাৎ ব্যক্তিগত একটি কাজের সূত্রে চেন্নাই যেতে হবে, এমনটা ঠিক হলো। দ্রাবিড় ভূমে প্রথমবার যাওয়ার সুযোগ, অতএব সঙ্গে সঙ্গে একটা ছোটোখাটো সফরসূচি তৈরি করে ফেললাম। হাতে সময় বেশি নেই, ছুটিও কম, তবু এর মধ্যেই কয়েকটি জায়গা মনে মনে দাগিয়ে নিলাম। চেন্নাই, মামল্লাপুরম, তিরুচিরাপল্লী, রামেশ্বরম এবং কন্যাকুমারিকা। তামিলনাড়ু রাজ্যটি বেশ বড়, এক জায়গা থেকে আর এক জায়গা যেতে প্রচুর সময়ও লাগে। তাও মনে সাধ এই কটি জায়গা চাক্ষুষ করার। ফ্লাইট যাত্রা এখন সহজলভ্য এবং সাধারণের আয়ত্তের মধ্যে থাকলেও রেল সফরের একটা আলাদা রোম্যান্স আছে, তাই ট্রেনই তোফা। হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস গন্তব্য সেকালের মাদ্রাজ আর এখানকার চেন্নাই। 26-28 ঘন্টার রেল সফর। ডিসেম্বরের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নেমে মনে হলো গুপি বাঘা ছবির মতো যেন মরুভূমির আগুনের মধ্যে এসে পড়লাম। হাতঘড়ি বলছে সময় বিকেল 5:30, কিন্তু প্রখর রৌদ্র, সঙ্গে শরীর জুড়ে জ্বালা ধরানো গরম। কোনো রকমে বাইরে বেরিয়ে অটোয় চেপে হোটেলে চলে এলাম। চেন্নাই শহরটা আর 5টা মেট্রো শহরের চেয়ে কিছুটা আলাদা। স্থানীয় মানুষজন বেশ নির্বিকার। অফিস থেকে ফেরার সময় দিব্যি চলেছেন পায়ে হেঁটে বা বাসে। তারা নেই তেমন কোনো বিরক্তিও। রাস্তায় যানজট আছে, ভিড় আছে, কিন্তু তা সত্ত্বেও সবাই বেশ আছি তো এরকম একটা মনোভাব নিয়ে চলেছেন। এটি সচরাচর দেখা যায় না, দেখে ভালো লাগলো। নাগরিক ক্লান্তি ব্যাপারটা এখানে একটু অন্য রকমের। সেদিন রাত্রে বিশ্রাম, পরদিন শহর পরিক্রমা। প্রথমেই গেলাম মারিনা সমুদ্র তটে। এটি নাকি বিশ্বের 2য় বৃহত্তম বিচ। 1 কিলোমিটারেরও বেশি বালুরাশি পেরিয়ে সমুদ্র সম্মুখে উপস্থিত হলাম। বছর কয়েক আগে এই গোটা সমুদ্র তটটি সুনামির দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সেই ধ্বংসের চিহ্ন এখন আর তেমন চোখে পড়ল না। সেখানে প্রাণোচ্ছল মানুষের উপস্থিতি, বেশিরভাগই পর্যটক। আর কি আশ্চর্য, সেখানেও বাংলা কথা ভেসে আসছে। বেশিক্ষণ অবশ্য থাকার জো নেই। ঠাঠা রোদে আবার গরম বালি পায়ে মেখে উঠে এলাম রাজপথে। তট বরাবর যতদূর চোখ যায় সারিবদ্ধ অট্টালিকা, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট সহ নানা সরকারি আপিস। মারিনা বিচের অদূরে বিবেকানন্দ ইলম মিউজিয়াম। স্বামী বিবেকানন্দ মাদ্রাজে অবস্থানকালে বেশ কিছুদিন এ বাড়িতে বাস করেছিলেন। তার স্মৃতি রক্ষার্থে এই বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। কিছু দূরে চিপক প্রাসাদ, চিপক স্টেডিয়াম, প্রেসিডেন্সি কলেজও দেখে নেওয়া গেল। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য দেখে চোখ টেরিয়ে গেল। গম্বুজ, খিলান মিলিয়ে সে এক গমগমে পরিবেশ। কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই, 3 মহানগরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল একই বছরে। সে কথা মনে রেখে ভাবছিলাম কি চমৎকারভাবে ঐতিহ্যকে রক্ষা করেছেন এরা। আর আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেট হল ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। মারিনা সৈকতের পাশে আন্না সমাধি, এমজিআর সমাধি দেখে নিয়ে চললাম শহরের আর 5টা দ্রষ্টব্য দেখতে। এর মধ্যে আছে ফোর্ট সেন্ট জর্জ, শহরের দক্ষিণ প্রান্তে স্নেক পার্ক, জাদুঘর প্রভৃতি।
পার্থসারথী স্বামী মন্দির আর মাইলাপুরমে কপালেশ্বর শিব মন্দির। এই দুই মন্দির এ শহরের বহু প্রাচীন ইতিহাস বহন করে চলেছে। হাতে সময় ছিল, তাই এই মন্দির দুটিও ঘুরে এলাম। আমাদের অটোচালকটি বেশ মানুষ, তামিল ব্রাহ্মণ পরিবারের সন্তান, ভাঙা ইংরেজি বলছেন। দক্ষিণে প্রতিটি অটোচালক মোটামুটি ইংরেজি বোঝেন, ভাঙা ভাঙা বলতেও পারেন। হিন্দিতে দেখলাম এরা বেশ আড়ষ্ট, বলেন তো নাই, বরং শুনলেও যেন খানিকটা বিরক্ত হন। যাই হোক, বাঙালি শুনে অটোচালক নিজেই শহরের একটি বাঙালি হোটেলে নিয়ে গেলেন আমাদের মধ্যাহ্ন ভোজনের জন্য। সুদূর এই টক ঝালের দেশে কলা পাতায় উচ্ছে ভাজা, পটলের দোলমা আর মাছের কালিয়া জুটবে ভাবতেও পারিনি। হোটেলের কর্ণধার নিজে দাঁড়িয়ে থেকে পরিবেশন তদারকি করছিলেন। সদালাপি মানুষটির সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভাগ্যান্বেষণে আজ থেকে 50 বছর আগে এখানে এসেছিলেন, তারপর আর ফেরেননি বাংলায়। হোটেলে ফিরে খানিক বিশ্রাম, তারপর সন্ধেবেলা চলে এলাম প্যারিস কর্নারে। কেনাকাটার জন্য আদর্শ কি নেই, অনেকটা আমাদের নিউ মার্কেটের মতো। রাতের ট্রেনে মন্দির শহর মাদুরাইয়ের দিকে রওনা হলাম। পরদিন ভোরে মাদুরাই স্টেশন থেকে অটো, গন্তব্য টিটিডিসির হোটেল। প্রাতরাশ করতে একটু সময় নিলাম। ততক্ষণে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে নজর গেল। শান্ত নাগরিক জীবনের ছবি, সঙ্গে একটা ধর্মীয় প্রভাব স্থানীয় মানুষজনের মধ্যে। মেয়েরা অত সকালেও স্নান সেরে ভিজে চুলে সাদা ফুলের মালা খোঁপায় লাগিয়ে যে যার কাজে চলেছেন। শাড়ির রঙগুলি বেশিরভাগই উজ্জ্বল, বেশ ঝলমলে দেখাচ্ছে সবাইকে। ছেলেরা সাদা লুঙ্গি আর সাদা সুতির শার্ট যেমন পরেছেন, তেমনই আবার জিন্স টি শার্টও। মেয়েরা অনেকেই স্কুটি চালাচ্ছেন শাড়ি পরেই। তামিল খাদ্যাভ্যাসের দিকটি দাক্ষিণাত্যে আসার পর থেকে লক্ষ্য করছিলাম। স্কুল জীবনের এক বন্ধু কর্মসূত্রে চেন্নাইয়ের বাসিন্দা হয়েছিল কয়েক বছর। সে বলেছিল একবার আপিসে যাওয়ার আগে ইডলি, দোসা, টিফিন ক্যারিয়ারে দই ভাত, বিকেলে কফির সঙ্গে পকোড়া ধরনের কিছু ভাজাভুজি, যেমন নারকেল তেলে কলা ভাজা খাওয়া, আবার রাতে সাম্বার, চাটনি, পাঁপড় সহযোগে সাদা ভাত। আমি ভেতো বাঙালি, তাই ঘোর মাংসাশী। আমার শাক্ত সত্তায় বটি, ছুরি, রক্তারক্তি ছাড়া আহার ঠিক জমে না। মাছ মাংস ছাড়া এই মুখে ভাত রোচে না। কিন্তু কি করা, পেটে কিল মেরে বসে আছি। খাওয়া দাওয়ায় তাই কিঞ্চিত ব্যাঘাতই ঘটল সফরের মধ্যে। প্রাতরাশ সেরে আর সময় নষ্ট না করে সোজা মীনাক্ষী মন্দিরে চলে এলাম। মীনাক্ষী মন্দিরের স্থাপত্য কীর্তির কথা গোটা বিশ্বে সুবিদিত। মন্দির ঘিরে শহর গড়ে উঠেছে। সুবিশাল প্রাচীর ঘেরা মন্দির, মন্দির শীর্ষ এবং মন্দিরের গায়ে দ্রাবিড়ীয় শিল্পীদের তৈরি অপরূপ অসামান্য কারুকাজ। এ এক বিস্ময় ভরা স্থাপত্য। আর তেমনি রহস্যে ঘেরা মন্দিরের গর্ভগৃহ। সেখানে বিজলি বাতি নেই, তৈজ সাধারের কম্পমান মৃদু আলোয় দেবী দর্শন। যেন অষ্টাদশ শতকে এসে পড়েছি। শুনলাম এই মন্দিরে নাকি 33 কোটি দেবদেবী, সকলের মূর্তিই আছে। দেখার সাহস হলো না আর। ফিরলাম হোটেলে। রসম সাম্বার সহযোগে মধ্যাহ্ন ভোজনের পর সামান্য বিশ্রাম, তারপর ফের যাত্রা। এবার গন্তব্য আর এক মন্দির নগরী রামেশ্বরম। মূল ভূখণ্ডের সাগরে ঘেরা এক ছোট্ট জনপদ। রামেশ্বরম যাওয়ার পথে রামনাথপুরম মূল ভারতীয় ভূখণ্ডের শেষ জনপদ। ছোট জনপদ, স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড। জনপদ ছাড়িয়ে বাস চলেছে। কলকাতার মতো এখানকার রাস্তায় হাত দেখালেই বাস থামে না, নির্দিষ্ট স্টপে বাস থামে। মানুষজনের মধ্যে এক স্বাভাবিক শৃঙ্খলাবোধ কাজ করে দেখে ভালো লাগলো বেশ। দীর্ঘ যাত্রাপথ,
একসময় সমুদ্রের নোনা বাতাস লাগলো চোখে মুখে। তন্দ্রাচ্ছন্ন ছিলাম। জেগে উঠে দেখি রাতের অন্ধকার নেমে এসেছে চরাচর জুড়ে। তাও বেশ বোঝা যাচ্ছে সাগরের কিনারে এসে পড়েছি। চোখ মেলে চেয়ে দেখি দুদিকে জলরাশি, মাঝখানে সেতু। সেই সেতু পেরিয়ে চলেছি আমরা। কৃষ্ণপক্ষের রাত, ঘোর তমসা ঘন পরিবেশ। দুদিকে জলরাশির রঙও কৃষ্ণবর্ণ। তার মধ্যে ধীবর্তের মাছ ধরার ডিঙি নৌকোগুলিতে লণ্ঠনের আলো দূর থেকে জোনাকি পোকার মতো জ্বলজ্বল করছে। যেন এক অপার্থিব পরিবেশের সাক্ষী আমি। সেতুটি অনবদ্য, দ্বিতল, নিচ দিয়ে রেলপথ, ওপরে সড়ক। নাম পম্বন সেতু। রামেশ্বরমের সঙ্গে বাকি ভারতীয় ভূখণ্ডের সংযোগ রক্ষা করে চলেছে এই সেতু। রাতের অন্ধকারে সে দৃশ্য তেমনভাবে উপভোগ্য হলো না। পরদিন সকালে পায়ে হেঁটে সেতুর ওপর থেকে চারিদিক দেখে চোখ জুড়িয়ে গেল। রামেশ্বরম ছোট্ট জায়গা। রামনাথ স্বামী মহাদেবের মন্দির ঘিরেই সবকিছু। শহরের কেন্দ্রে রামনাথ স্বামী মন্দির। সুবিশাল তার নাট মন্দির। অতুলনীয় ভাস্কর্যের নিদর্শন এই মন্দিরটি। খিলান গম্বুজ ঘেরা মন্দিরে পূজিত হচ্ছেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, এমনই জনশ্রুতি। মন্দির দর্শন সেরে স্থানীয় আকর্ষণ কোরাল রিফ দেখতে গেলাম। আমাদের বোট চালক মাইকেল বেশ সদালাপী। খ্রিস্ট ধর্মাবলম্বী মাইকেলের মুখে অনেক সম্প্রীতির গল্প শুনলাম। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে বোট থামিয়ে যখন বললেন নেমে আসুন, তখন আমাদের চক্ষু চড়ক গাছ। মাইকেলের আশ্বাস, ভয় নেই, এই দেখুন এখানে জল মাত্র 6 ফুট বলে একটা সরকি দিয়ে মেপে দেখালেন। নেমে দেখলুম প্রবাল প্রাচীর। চোখে বিশেষ চশমা পরে দেখতে হয়। হাতে নিয়েও দেখলাম। স্পর্শের অনুভূতিটাও চমৎকার। সমুদ্র তটের দিকে ফিরে দেখলাম ছোট্ট শহরটিকে এখান থেকে বেশ লাগছে। দূরে বেলাভূমি, যেন শান্ত সমাহিত এক জনপদ। ফেরার পথে অটোচালক নিয়ে গেলেন এ শহরের গর্ভপ্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের পৈতৃক বাড়ি দেখাতে। মুগ্ধ হলাম তার অত্যন্ত সাধারণ বাসগৃহটি দেখে। এই অখ্যাত গ্রাম থেকে কিভাবে একজন মানুষ নিজ অধ্যবসায়ে বিজ্ঞান সেবা করেছেন, পরে দেশের শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন তা ভেবে শিহরিত হলাম। রামেশ্বরম থেকে বেশ কয়েক ক্রোশ দূরে ধনুষ্কোডি। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলন ঘটেছে এ স্থানে। এখানে যাওয়ার পথে পড়ল বিভীষণের মন্দির। ঘরশত্রু বিভীষণকে চিরকালই ঘৃণার চোখে দেখা হয়। তার নামে মন্দির আছে নাকি একমাত্র এখানেই। এই ধনুষ্কোডিতেই নাকি সেই শ্রীরাম সেতু বা অ্যাডামস ব্রিজের অস্তিত্ব ছিল। অনেকের দাবি এখনও আছে। এখান থেকে সমুদ্রের অপর প্রান্তে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার তালাইমান্নারে যাওয়া যেত একসময় জলপথে। এখন আর তা যায় না সম্ভবত। রামেশ্বরমে রাত্রিবাস করে পরদিন সকালে ফের যাত্রা শুরু। ফেরার পথে একইভাবে এলাম মাদুরাইয়ে, সেখান থেকে কন্যাকুমারিকা। ভোর রাতে ট্রেনের জানলায় চোখ রাখতেই দেখলাম দূরে বহু হাওয়া কলের বিশাল বিশাল চাকাগুলি ঘুরে চলেছে। কাছে আসতে চোখ আরও বিস্ফারিত। কি প্রকাণ্ড দৈত্যাকার এক একটা চক্র। হোটেল থেকে সাগরতট দেখা যায়, কিন্তু কাছে যাওয়ার পর সাগর আরও মোহময়ী মূর্তি ধারণ করল। যেদিকে তাকাই সেদিকে শুধু জল, জল আর জল। প্রথমে চলে এলাম বিবেকানন্দ শিলায়। সমুদ্র তট থেকে লঞ্চ যাচ্ছে ঘন ঘন। শিকাগো যাত্রার প্রাক্কালে ভারতের শেষতম এই বিন্দুতে ধ্যানস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ।
তাঁর স্মৃতিতে পরবর্তীকালে এখানে গড়ে উঠেছে এই মন্দির। অপরূপ স্থাপত্য, একটি ধ্যানকক্ষ আছে, 3 দিকে 3 সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর আর অবশ্যই ভারত মহাসাগর। 3 সাগরের জলরাশির রঙও আলাদা, স্পষ্ট আলাদা করা যাচ্ছে। এই শিলায় বাতাসের বেগ এত বেশি যে মনে হয় এক্ষুনি উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবে। অনেকক্ষণ সময় কেটে গেল রকে। সেখান থেকে পাশের একটি শিলাখণ্ডে গেলাম। কিংবদন্তি তামিল কবি তিরুভাল্লুভারের এক বিশাল মূর্তি এই শিলায়। তিরুভাল্লুভারের লেখা তিরুকুরাল নাকি রামায়ণের চেয়েও আগে লেখা, এমনটা অনেক দ্রাবিড়ীয় ইতিহাসবিদ দাবি করে থাকেন। এর কাব্যগ্রন্থ বাংলাতেও অনুদিত হয়েছে। পর্যটকরা দেদার ফটো তুলছেন মূর্তির পাদদেশে। দুপুরে দিবানিদ্রা, বিকেলে গেলাম ফের শহরের প্রাণকেন্দ্রে। এবার যাব কুমারী আম্মান মন্দিরে। বিবেকানন্দ এই মন্দিরে এসেছিলেন। পুরুষদের শরীরের ঊর্ধ্বাঙ্গে কোনো আবরণ রাখা চলবে না, খালি গায়ে মন্দিরে প্রবেশ বিধেয়। অতএব তাই করা। মন্দিরের গায়ে মন্দিরের ইতিহাস, কিন্তু সবই দ্রাবিড়ীয় লিপিতে, আর আছে সাগর তীরে গান্ধী মণ্ডপম। মহাত্মা গান্ধীর চিতাভস্যের কিছু অংশ এখানে সংরক্ষিত আছে। মিনিট 15 মধ্যে তা দেখেও নেওয়া গেল। কন্যাকুমারিকা থেকে সড়ক পথে আশেপাশের কয়েকটি দ্রষ্টব্য দেখে নেওয়া যায়, না হলে একটি গাড়ি নিয়ে একদিনের জন্য চলে যাওয়া যায় তিরুঅনন্তপুরমে। আলোচনা দীর্ঘতর হবে, তাই কেরলের প্রসঙ্গ বাদ থাকুক এ আলোচনায়। এবার ফেরার পালা। ফিরতি পথে ট্রেনে ঠিক করলাম চেন্নাইয়ে না গিয়ে হাতে থাকা একটা দিন তিরুচিরাপল্লী বা ত্রিচিতে থাকব। যেমন ভাবা তেমনই কাজ। ইংরেজরা বলতো ত্রিচিনাপল্লী। ইতিহাস খ্যাত ত্রিচিনাপল্লীর সন্ধি হয়েছিল এই শহরে। এখন বেশ গমগমে শহর। দ্রষ্টব্য অবশ্যই রক ফোর্ট, পর্বত শীর্ষে গণেশ মন্দির। সেখান থেকে পাখির চোখে গোটা ত্রিচি শহরটাকে দেখে নেওয়া যায়। অনেকে সে দৃশ্য ক্যামেরা বন্দি করে নিচ্ছেন দেখলাম। সেসব একবেলাতেই দেখে নেওয়া যায়। হাতে সময় ছিল, তাই দুপুরে কয়েক কিলোমিটার দূরে শ্রীরঙ্গমে যাওয়া হলো। সেখানে দেখে নিলাম শ্রীরঙ্গ স্বামী মন্দির, অনন্ত শয়ানে শায়িত বিষ্ণুর মূর্তি। মন্দির নির্মিত হয় ত্রয়োদশ শতকে। রাতে ত্রিচি বাসস্ট্যান্ডের কাছে একটি হোটেলে খাওয়া সারলাম। গোটা সফরে এখানকার খাওয়াটাই সবচেয়ে তৃপ্তিদায়ক, নিরামিষ যদিও। প্রকাণ্ড কলাপাতায় গরম সাদা ভাত আর অন্তত 1 ডজন দক্ষিণী নিরামিষ পদ। অর্ধেক পদ চোখে দেখা তো দূরের কথা, না আমি শুনিনি, এখন আর তা মনেও নেই। খুব যত্ন আর আন্তরিকতার সঙ্গে পরিবেশন করলেন দোকানের কর্মীরা। খেতে বসেছি, পাশে দুদিক থেকে 2 জন দাঁড়িয়ে আছেন কি লাগবে তা ভেবে। মানচিত্র অনুসরণ করে এবার আমরা তামিলনাড়ুর দক্ষিণ থেকে ক্রমশ উত্তরের দিকে উঠে এলাম। ত্রিচি থেকে রকফোর্ট এক্সপ্রেসে পরদিন ভোরে পৌঁছলাম চেন্নাই। পরদিন কলকাতার ফ্লাইট। খুব ভোরে ফিরে এলাম নিজের শহরে। সেই থেকে ভাবছি দ্রাবিড় ভূমে ফিরতে হবে আবার, খুব তাড়াতাড়ি। এমনই কোনো ডিসেম্বরে কোনো সন্ধ্যায় আবার এসে দাঁড়াবো করমণ্ডল উপকূলে। সাগরের বুক থেকে ভেসে আসা নোনা হাওয়ায় স্মৃতি রোমন্থন করব ফেলে আসার সময়ের কথা। সেদিনের রামেশ্বরমকে, সেদিনের কুমারিকা অন্তরীপকে। এবার বলি কিভাবে যাবেন। ট্রেনে বা বিমানে চেন্নাই পৌঁছন। সেখান থেকে সরাসরি ঘুরে আসতে পারেন মমল্লাপুরম ও তিরুচিরাপল্লী। চেন্নাই থেকে মাদুরাইয়ের সরাসরি বিমান রয়েছে। মাদুরাই থেকে ট্রেন পথে যেতে পারেন কন্যাকুমারিকা কিংবা রামেশ্বরম। একটা জরুরি তথ্য, দক্ষিণ ভারতে সারা বছরই ভয়ঙ্কর গরম। রোদ থেকে বাঁচতে ছাতা ও রোদ চশমা আবশ্যক। বেড়ানোর মনোরম সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।
বাঙালি খাবার এখানে প্রায় অমিল। কন্যাকুমারিকায় পেতে পারেন 2-1টি হোটেলে। কোথায় থাকবেন? চেন্নাই হোটেল পার্ল ইন্টারন্যাশনাল। ডাবল বেডরুমের ভাড়া শুরু 2100 টাকা থেকে। মাদুরাই রেসিডেন্সি, ডাবল বেডরুমের ভাড়া শুরু 2400 টাকা থেকে। রামেশ্বরম হোটেল বৃন্দাবন রেসিডেন্সি, ডাবল বেডরুমের ভাড়া শুরু 1700 টাকা থেকে। কন্যাকুমারিকা হোটেল টেম্পল সিটি, ডাবল বেডরুমের ভাড়া শুরু 1200 টাকা থেকে। তিরুচিরাপল্লী ব্রিজ রেসিডেন্সি, ডাবল বেডরুমের ভাড়া শুরু 1800 টাকা থেকে। প্রত্যেকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ, সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।